তো কাহিনী কোথা থেকে শুরু করবো ঠিক বুঝতে পারছি না, বেশ লম্বা জার্নি। আমার সাথে মিডিয়ায় লেখালেখি শুরু 2007 সালে, যখন একাধিক সরকার ক্ষমতায় এসেছিল। তখন হঠাৎ করেই আমি কলামিস্ট হয়ে গেলাম, কারণ সেই সময় যারা মোটামুটি লেখালেখি করতেন তাদের পক্ষে সেই সময়কার সামরিক সরকার, এটা এক ধরনের অন্যরকম সামরিক সরকার, বাট বেসিক্যালি ইট ওয়াজ এ মিলিটারি গভর্নমেন্ট, তার বিরুদ্ধে লেখা খুব সহজ কথা ছিল না। এবং আমার যতদূর মনে পড়ে যে লেখালেখিতে আমরা দুজন তখন একটা স্ট্যান্ড নিয়েছিলাম, আমি এবং ফরহাদ বাজার সাহেব, কবি প্রাবন্ধিক চিন্তক ফরহাদ বাজার এবং আমরা একটা স্ট্যান্ড নিয়েছিলাম। আর টেলিভিশনে কথা বলার মধ্যে নুরুল কবির আর আসাদুদ্দৌলা সাহেব, এই দুজন একটা স্ট্যান্ড নিয়েছিলেন আমার যতদূর মনে পড়ে। তো আমাদের স্ট্যান্ডটা এরকম ছিল, অন্তত আমার স্ট্যান্ডটা আমি বলতে পারি যে আমি আমার কাছে মনে হয়েছিল যে ওই সামরিক অভ্যুত্থান বা সামরিক মিলিটারি ব্যাক গভর্নমেন্ট যেটা ছিল, সেটা আমার মনে হয়েছিল তখন যে এটা একটা এক ধরনের এক্সটার্নাল এইডেড গভর্নমেন্ট আর এক্সটার্নাল সাপোর্টেড গভর্নমেন্ট, এবং বেসিক্যালি এটা ইন্ডিয়ান সাপোর্টেড গভর্নমেন্ট ছিল, এবং ওই অ্যারেঞ্জমেন্টটাই ইন্ডিয়ান অ্যারেঞ্জমেন্ট ছিল। তো পরবর্তীতে আমার কথা প্রমাণিত হয়েছে, কারণ ভারতের যিনি তদানীন্তন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি, পরে প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি একটা বই লিখেছেন দ্য কোয়ালিশন ইয়ার্স। তো কোয়ালিশন ইয়ার্সে তিনি পরিষ্কার করে বলেছেন যে ওই সময় তার সঙ্গে জেনারেল মঈনের, তৎকালীন আর্মি চিফ বাংলাদেশের, তার সাথে সরাসরি যোগাযোগ ছিল, এবং মঈন ইন্ডিয়াতে গিয়ে তার কাছে তার সাথে এক ধরনের চুক্তি করে এসেছিল যে শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে এবং বিনিময়ে মঈনের চাকরিটা যাতে বজায় থাকে, এবং প্রণব বাবু তাকে চাকরির নিশ্চয় দিয়েছিলেন। এটা পরবর্তীতে প্রমাণ হয়েছে। কোয়ালিশন ইয়ার্স তো বোধহয় 2018 সালে বেরিয়েছে, কিন্তু 2007-এ যখন আমরা লেখালেখি করি তখন জিও পলিটিক্স যতটা বুঝতাম, এখন আমার একটু বেশি বুঝি, কারণ 17 বছরে জিও পলিটিক্স নিয়ে পড়াশোনা করেছি। ওই সময় অতটা পড়াশোনা আমার ছিল না, বিকজ আই ওয়াজ বেসিক্যালি ইঞ্জিনিয়ার এন্ড এমবিএ ওই সময়, কাজে কর্পোরেট এক্সিকিউটিভ এবং পরবর্তীতে সরকারি দায়িত্বে ছিলাম। জিও পলিটিক্স নিয়ে অত লেখাপড়া করি নাই, যেটা পরবর্তী 17 বছরে করেছে। কিন্তু ওই সামান্য লেখাপড়া দিয়ে আমার মনে হয়েছিল যে মিলিটারি কু যেটা হয়েছিল 2007 সালে 111, সো কল্ড 111, এটা যেটাকে আমরা বলি একটা অর্গানিক ছিল না, এটা ধরেন অর্গানিক মিলিটারি টেকনোলজি, ইট ওয়াজ এ জিওপলিটিক্যাল মিলিটারি। তো যাই হোক, তখন থেকে আমার লেখালেখি শুরু। তারপরে এক পর্যায়ে 2008 সালে একেবারে শেষের দিকে, তখনও মিলিটারি গভর্নমেন্ট ক্ষমতায়, আমি আমার দেশের দায়িত্ব নিলাম, প্রথমে অ্যাজ চেয়ারম্যান অফ দ্য কোম্পানি অনলি, কারণ তখনও ছিলেন এডিটর ছিলেন আমাদের খুব নাম করা মানুষ, মারা গেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, আতার সামান ভাই আমাদের এডিটর ছিলেন। তো আমি দায়িত্ব দিলাম পত্রিকার, এবং তখন আবার লেখা শুরু করলাম। প্রথম দিকে আমি দু জায়গাতেই লিখতাম, মানে আমার দেশ নেওয়ার পরেও আমি লিখতাম নয়াদিগন্তে এবং আমার দেশে। তো তারপরে এক সময় আতার সামান ভাই বললেন যে মাহমুদ ভাই, আমার বয়স হয়ে গেছে, ডায়াবেটিসে রুগী, আমি আর এত লোড নিতে পারছি না সম্পাদকের ফুল টাইম, আমি উপদেষ্টা সম্পাদক থাকি, আপনি সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। কারণ ততদিনে ওনার মনে হয়েছিল যে সম্পাদনার কাজটা আমি বোধহয় করতে পারবো। এটা বলছে 2009-এর প্রথম দিকের কথা। তো আমি তখন অনেকটা অনিচ্ছা সত্ত্বেও সম্পাদকের দায়িত্ব নিলাম। তো নেওয়ার পরে তার আগেই কিন্তু 2008 সালে নির্বাচন হয়ে গেছে, এবং 2008 সালের নির্বাচনের আগেই আমি একটা বই লিখে ফেলেছি, বইটা বাজারে হয়তো খুঁজলে আপনারা পেয়ে যাবেন। বইটার নাম ছিল নবরূপে বাকশাল। নবরূপে বাকশাল মানে আমার মনে হচ্ছিল যে আবার আমরা একটা বাকশালী শাসন ব্যবস্থা দেখতে যাচ্ছি। অনেকেই এখন আমাকে বলে যে আপনি অত আগে কি করে বুঝলেন যে বাকশালী শাসন ব্যবস্থা দেখতে যাচ্ছেন। বইটা মানে দেখা হয়েছিল 2008, কিন্তু ছাপানো হয়েছিল আমি জেলে যাওয়ার পরে, প্রথমবার জেলে যাওয়ার পরে, মানে 2010-এ আমি জেলে যাই। দেখুন, আমি ওখানে একটা লাইন লিখেছিলাম যে এবারে বাকশাল দীর্ঘায়ী হবে এবারে বাকশাল।
আমার এরকমই মনে হয়েছিল জিও পলিটিক্স দেখে, এবারের বাকশাল শেখ মুজিবের বাকশালের মতো মাত্র 6 মাসের বাকশাল হবে না। শেখ মুজিবের বাকশাল আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি, এটা 1975 সালের 25শে জানুয়ারি বাকশাল শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। আমি আমার বন্ধু, আমরা তখন বুয়েটের ছাত্র, এবং 75 সালের 15ই আগস্ট মিলিটারি কুতে তিনি সপরিবারে নিহত হলে বাকশাল শাসনের পতন ঘটে। তার মানে 6 মাসের বাকশাল ছিল। কিন্তু আমার এবার মনে হয়েছিল এবার দীর্ঘায়িত। তো সেখান থেকেই যাত্রা শুরু, এবং পরবর্তীতে আপনারা জানেন যে পরবর্তী লড়াই শুরু হয়ে গেল। 2009 থেকেই হামলা শুরু হলো বিভিন্ন ভাবে। সেই সময় আমার এক সহকর্মী, তাদের খুব নাম করা সাংবাদিক মোহাম্মদ আব্দুল্লাহ, এখন একটা সরকারি দায়িত্বে আছেন, সাংবাদিকদের কি একটা কল্যাণ ট্রাস্টের উনি বলে ডাইরেক্টর, আমার সহকর্মী আমার দেশের। তো উনি একটা নিউজ করেছিলেন, সেই নিউজটা ছিল ঘুষ সংক্রান্ত, দুর্নীতি সংক্রান্ত, এবং দুর্নীতিতে যুক্ত ছিলেন তৎকালীন ক্রাউন প্রিন্স জয় এবং তৎকালীন জ্বালানি উপদেষ্টা তৌফিক আলী চৌধুরী। তৌফিক আলী চৌধুরী এখন জেলে বুড়া বয়সে, আর তৌফিক আলী চৌধুরী আমাদের অনেক সিনিয়র, আমাদের 8-9 বছর সিনিয়র, আর জয় পলাতক বা মার্কিন প্রবাসী। তো আমাদের প্রথম এটা ছাপা হয় সম্ভবত 2009 সালের ডিসেম্বরে। তো তখন আমার আমার সহকর্মী সে আসছিল গাড়িতে করে অফিসে, সেই সময় তার গাড়িতে আক্রমণ করা হয় এবং সে কোন রকমে পালিয়ে দৌড়ে একটা বাসে উঠে জীবন বাঁচায়। এই ঘটনা উপলক্ষে আমি পরের দিনই একটা মন্তব্য প্রতিবেদন লিখেছিলাম প্রথম পাতায় আমার দেশে, যে সহকর্মীকে নয় আমাকে আঘাত করুন। মানে এটা আমি ডাইরেক্টলি পিএম কে উদ্দেশ্য করে বলেছিলাম যে আমার সহকর্মীকে নয় আমাকে আঘাত করুন। তো এর থেকেই সরাসরি আমার লড়াই শুরু। তো লড়াই খুব বেশি দিন যে চালাতে পেরেছি ব্যাপারটা তা নয়। 2013 পর্যন্ত যখন শাহবাগে তথাকথিত গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হলো, সেই আন্দোলন সম্পর্কে বাংলাদেশের আপনারা যারা মিডিয়াতে সেই সময় ছিলেন আপনাদের মনে থাকার কথা যে সকল মিডিয়া সেই আন্দোলনকে গৌরবান্বিত করছিল। আমার মনে আছে সমকাল নামে এক পত্রিকায় একদিন পুরো প্রথম পাতায় পুরো পৃষ্ঠা জুড়ে ছাপা হলো শুধুমাত্র মোমবাতির ছবি, মানে শাহবাগে মোমবাতি জ্বালানো হয়েছে, সেই মোমবাতি দিয়ে পুরো পাতা, আর কিছু নাই, শাহবাগের মোমবাতি। এটা ছিল এই ধরনের গৌরবান্বিত করা হচ্ছিল দিবারাত্র। এবং সেই সময় টেলিভিশনে 24 আওয়ার্স লাইভ টেলিকাস্ট হতো, মানে ওখানে যারা যেত 24 ঘন্টা লাইভ টেলিকাস্ট হচ্ছে, শাহবাগে কি হচ্ছে, গান বাজনা, খাওয়া দাওয়া, কবিতা, স্লোগান, এভরিথিং। সেই সময় আবার আমি তো সারা জীবন উল্টো পথের যাত্রী, আমি উল্টো কথা লিখলাম। আমি লিখলাম শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। তো এটা দিয়ে 8 কলাম ব্যাপী পত্রিকা যেদিন বেরোলো, সেদিন তো মনে হলো সব মিডিয়া একদিকে, আর একটা পত্রিকা বলছে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। তো এরকম মানে ইট ওয়াজ সর্ট অফ রেভলিউশন। তো তখন এই রেভলিউশনটা হয় নাই, কিন্তু এখনো যদি কোনো সাংবাদিক কোনো রিসার্চ করেন বাংলাদেশের পত্রিকার হেডলাইন নিয়ে, লিড নিউজ দিয়ে, আমার মনে হয় শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি এই নিউজটা পড়তেই হবে তাকে, এবং এই হেডলাইনটাকে পড়তে হবে, এই হেডলাইন। তো যাই হোক, তারপরে তো পত্রিকা বন্ধ হলো, আমি জেলে গেলাম, 5 বছর জেলে থাকলাম 2 দফায়। তারপরে বেরিয়ে আসলাম, আক্রমণ হলো কুষ্টিয়াতে আদালত প্রাঙ্গণে, বেঁচে গেলাম, আবারও বেঁচে গেলাম, আই সারভাইভ আল্লাহর রহমতে। তারপরে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলাম, ভাবলাম এরপরে গুম হয়ে যেতে হবে অথবা গুলি করে মারবেন। তো কাজেই ভাবলাম তাহলে বিদেশেই যাই। তো বিদেশে গেলাম, আবার 6 বছর নির্বাসিত জীবন যাপন করে ফিরে এসে আবার নতুন করে পত্রিকা শুরু করেছি। ইন এ নাটশেল, ইন ভেরি শর্ট, এই হচ্ছে আমার জার্নি।